এর পূর্বের ভিডিওতে আমি তোমাদের স্ট্যাটিস্টিক্স আলোচনা করতে গিয়ে তোমাদের বলেছিলাম যে কিছু স্ট্যাটিস্টিক্যাল থিওরি পোর্শনের বিষয়ে না জানা থাকলে তোমাদের ক্যালকুলেশনে অসুবিধা হবে। তো এই ভিডিওর ডেসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও। আগের ভিডিওর পরের অংশ থেকে আমি এবার শুরু করছি। দেখো এখানে পরিসংখ্যান বিভাজন অনুযায়ী বা অ্যাকর্ডিং টু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা রাশিতত্ত্বকে কীরকমভাবে শ্রেণীবিভাগ করতে পারি। দেখো আমরা এখানে শ্রেণীবিভাগ করেছি অশ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব বা আনগ্রুপ ডাটা অর সিম্পল সিরিজ। এটা আমাদের বুঝতে হবে যে আনগ্রুপ ডাটা অ্যাকচুয়ালি কোনগুলো, কারণ আমাদের এক্সামে সবসময় যে গ্রুপ ডাটা আসে তা নয়, আনগ্রুপ ডাটাও কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। বিশেষ করে 2 মার্কসের মিন মিডিয়ান মোড কিন্তু আনগ্রুপ ডাটা থেকে আসে। তো আমরা দেখে নিই। দেখো আনগ্রুপ ডাটা বা সিম্পল সিরিজ অ্যাকচুয়ালি কী। প্যারামেট্রিক ও নন প্যারামেট্রিক উভয় রাশিতত্ত্বের প্রতিটি পদ যখন অবিন্যস্ত থাকে তখন তাকে অশ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব বলে, কারণ এগুলি নির্দিষ্ট কোনো শ্রেণীতে নথিভুক্ত করা হয় না। এছাড়া কোনো চলক যদি কম সংখ্যক মান গ্রহণ করে তখন চলকের গুরুত্ব তাৎপর্য বুঝতে বিশেষ অসুবিধা হয় না। এই অবস্থায় রাশিতত্ত্বের সংগঠিত বা অসংগঠিতভাবে থাকতে পারে। এতে মানগুলো স্বতন্ত্রতা বজায় রেখে অবস্থান করে, বা এতে যে মানগুলো থাকে তার প্রত্যেকটার স্বতন্ত্রতা থাকে। যেমন দেখো 35, 20, 50, 12, 62, 10, 48, 15 এই মানগুলো দেখো প্রত্যেকটি মান কিন্তু আনগ্রুপ ডাটা, মানে এরা কোনো গ্রুপ করে অবস্থান করছে না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকের কিন্তু আলাদা স্বতন্ত্রতা আছে। তো কোনো একটা স্থানের বৃষ্টিপাত যখন আমরা সেন্টিমিটারে দেখাই তখন এভাবে দেখাতে পারি, বা কোনো একটা স্থানের মান যখন সম্পূর্ণরূপে স্বতন্ত্রভাবে দেখাই, কোনো গ্রুপ থাকে না, সেগুলোকে কিন্তু আমরা আনগ্রুপ ডাটা বলি। দেখো কোনো গ্রুপ নেই, এরা এখানে সবাই ইন্ডিভিজুয়াল। অশ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব বা দেখো আনগ্রুপ ডাটা, একটা বিষয় আমাদের জানতে হবে যে আনগ্রুপ ডাটাগুলো যখন ভগ্নাংশে না দেখিয়ে পূর্ণ সংখ্যায় দেখানো হয় এবং কেবলমাত্র পূর্ণ সংখ্যার ভিত্তিতে এদের উপস্থাপন করা হয় তখন তাকে সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলে। এক্ষেত্রে কোনো শ্রেণীর সীমা বা ক্লাস বাউন্ডারি কিন্তু একদমই থাকবে না, কেবলমাত্র একক সংখ্যা ও তাদের ফ্রিকোয়েন্সি থাকবে। এই টেবিলটা থেকে আমরা বুঝতে পারবো। দেখো এখানে রোল নাম্বার রয়েছে 2, 4, 10, 14, 18, এর দেখো জাস্ট শুধু ফ্রিকোয়েন্সি রয়েছে। এখানে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি বাউন্ডারি বা কোনো ক্লাস বাউন্ডারি কিন্তু নেই। যেমন রোল নাম্বার 2 এর ফ্রিকোয়েন্সি কত 63, তেমনি রোল নাম্বার 6 এর ফ্রিকোয়েন্সি কত 53। তো এইভাবে কিন্তু আমরা এখানে কিন্তু ক্লাস বাউন্ডারি কিন্তু দেখতে পাই না, অর্থাৎ আনগ্রুপ ডাটাতে কিন্তু আমরা ক্লাস বাউন্ডারি দেখতে পাই না। এবার আমরা আসবো গ্রুপ ডাটাতে, যেটা স্ট্যাটিস্টিক্সে ভীষণ গুরুত্বপূর্ণ এবং যেখান থেকে তোমাদের সর্বাধিক পরিমাণে পরীক্ষাতে কোশ্চেন আসে। গ্রুপ ডাটা বা শ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব, যেটাকে আমরা গ্রুপ ডাটা বলছি। সারণীর আকারে সংগৃহীত তথ্যের প্রকাশকে শ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব বলা হয় বা গ্রুপ ডাটা বলা হয়। শ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব বা গ্রুপ ডাটায় নির্দিষ্ট চলকের মান হারিয়ে যায় কিংবা মানগুলি স্বতন্ত্রতা কিন্তু বজায় থাকে না, অর্থাৎ যে নির্দিষ্ট মান তারা কিন্তু স্বতন্ত্রতা বজায় রাখতে পারে না। এখানে কিন্তু এটা গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটার সঙ্গে গ্রুপ ডাটার একটা বড় পার্থক্য, যে এখানে কিন্তু মানগুলোর কোনো স্বতন্ত্রতা থাকে না। কেমন সেটা আমি তোমাদের পরে আলোচনা করছি। একটু এখান থেকে দেখে নিই যে পরিসংখ্যান বিভাজনের প্রকারভেদ বা টাইপ অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। পরিসংখ্যান বিভাজনকে আমরা কিন্তু মূলত দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিম্পল সিরিজ অর আনগ্রুপ ডাটা বা আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আর একটা হলো গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা শ্রেণীবদ্ধ ডাটা। দেখো আগেই আমরা কিন্তু আনগ্রুপ ডাটা নিয়ে বিস্তারিত আলোচনা করে নিয়েছি, এবার আমরা গ্রুপ ডাটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো গ্রুপ ডাটা বা যেটা আমরা বলছি শ্রেণীবদ্ধ পরিসংখ্যান, সেখানে কিন্তু কি হয় না, যে ক্ষেত্রে চলকের সংখ্যা অনেক বেশি থাকে সেক্ষেত্রে সরল পরিসংখ্যা বিভাজন পদ্ধতিতে পরিসংখ্যার সারণী প্রস্তুত অসম্ভব হয়ে ওঠে। তখন চলকের মানকে শ্রেণী ব্যবধান অনুযায়ী এক একটি শ্রেণীতে বন্টন করা হয়। এরূপ পরিসংখ্যান বিভাজন পদ্ধতিকে কিন্তু আমরা গ্রুপ ডাটা বা শ্রেণীবদ্ধ পরিসংখ্যান বলি। দেখো এখানে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে এখানে দেখো প্রত্যেকটা গ্রুপ করে রয়েছে। দেখো 100 থেকে 150, মানে এর মধ্যে অনেকগুলো মান রয়েছে, অর্থাৎ এর একটা গ্রুপ। 100 থেকে 150-এর মধ্যে কী রয়েছে, 101ও থাকতে পারে, আবার 149ও থাকতে পারে। তো এতগুলো মান কিন্তু এর মধ্যে রয়েছে এবং তার ফ্রিকোয়েন্সি কত 12, অর্থাৎ এরা দেখো এখানে কিন্তু গ্রুপ করে রয়েছে।
আনগ্রুপ অবস্থায় নেই, অর্থাৎ এখানে যে মানগুলো রয়েছে সব মান কিন্তু স্বতন্ত্রতা নেই। আমি এখানে 100 দেখতে পাচ্ছি বা 150 দেখতে পাচ্ছি, কিন্তু এর মধ্যে যে আরও অনেকগুলো মান রয়েছে সেগুলো কিন্তু স্বতন্ত্রতা বজায় রাখতে পারেনি। কিন্তু আনগ্রুপ ডাটার ক্ষেত্রে শুধু ইন্ডিভিজুয়ালি হয় 100ই থাকতো, কিন্তু এখানে যেহেতু গ্রুপ আকারে রয়েছে 100 থেকে 150। এবার দেখে নিই যে এই পরিসংখ্যানে যে শ্রেণীবদ্ধ পরিসংখ্যান বিভাজন বা যে গ্রুপ ডাটা, এই গ্রুপ ডাটা যে আমি এতক্ষণ আলোচনা করলাম যে গ্রুপ ডাটা, এই গ্রুপ ডাটাকে আমরা যখন বিন্যাস তৈরি করবো বা গ্রুপ ডাটাকে আমরা যখন সাজাবো, সেই সাজানোর পদ্ধতিটা কী? তো দেখো আমরা এখানে দেখে নেব যে পরিসংখ্যানের শ্রেণীবদ্ধ করার পদ্ধতিগুলি নিয়ে আমরা আলোচনা করব, যে পরিসংখ্যান যে শ্রেণীবদ্ধ পরিসংখ্যান বা গ্রুপ ডাটা, তাকে আমরা কীভাবে আমরা গ্রুপে আনবো বা গ্রুপ কীভাবে করব। দেখো শ্রেণীর সংখ্যা নির্বাচন বা সিলেকশন অফ দ্য ক্লাস। পরিসংখ্যানকে কতগুলি শ্রেণীতে বন্টন করা যেতে পারে তা নির্ণয় করা কঠিন, তবে শ্রেণী সংখ্যা খুব কম বা খুব বেশি হওয়া বাঞ্ছনীয় নয়। এতে পরিমাণগত ও উপস্থাপনগত অসুবিধা সৃষ্টি হয়। পরিসংখ্যানবিদদের মতে শ্রেণী সংখ্যাকে 6 থেকে 20-র মধ্যে রাখা ভালো বা রাখলে ভালো হয় বা রাখা উচিত এক্ষেত্রে। তবে সাধারণভাবে স্ট্রাজের সূত্র অনুযায়ী শ্রেণী সংখ্যা নির্ণয়ের যে সূত্রটি রয়েছে সেটি হলো, দেখো আমি এখানে শ্রেণী সংখ্যা নির্ণয়ের যে ফর্মুলা সেটা আমি এখানে তোমাদের দেখানোর জন্য লিখে রেখেছি, যে শ্রেণী সংখ্যা অর্থাৎ সি সমান সমান 1 প্লাস 3.322 log n, যেখানে সি হলো শ্রেণী বা ক্লাস আর এন হলো মোট পরিসংখ্যান। ধরা যাক এখানে মোট পরিসংখ্যান আছে 80টি। তো এর ক্যালকুলেশন কেমনভাবে হবে? সি ইকুয়ালস টু 1 প্লাস আমরা ক্যালকুলেটর করবো 3.322 ক্যালকুলেটরে লগ দেবো, আর এন যেহেতু আমার পরিসংখ্যান বলে দিলাম 80টি, এখানে 80 দেবো, দিয়ে ক্যালকুলেশন করলে আমার দেখো 7.32 বেরিয়ে যেত। অর্থাৎ এখানে শ্রেণী সংখ্যা কত হবে বা এখানে ক্লাস কত হবে? 7টি ক্লাস হবে। এখানে তোমরা একটা জিনিস মনে রেখো, তোমাদের এক্সামে তোমাদের অনেক সময় ভুল হয়ে যায় যে এখানে মান যদি 7.3 না হয় 7.59 হতো বা 7.6 হতো, তাহলে কিন্তু আমরা শ্রেণীটাকে একটা বাড়িয়ে নিতাম, অর্থাৎ আমরা এটাকে 7 না করে 8 করে নিতাম। একটু তোমরা মনে রাখার চেষ্টা করো। এবার দেখো শ্রেণীর ব্যবধান নির্ণয়, ডিটারমিনেশন অফ ক্লাস ইন্টারভ্যাল। যে ক্লাস ইন্টারভ্যাল অর্থাৎ একটা শ্রেণীর সঙ্গে একটা শ্রেণীর ব্যবধান কত হবে সেটা আমরা কীভাবে নির্ণয় করব? যখন কোনো চলক অধিক সংখ্যায় মান গ্রহণ করে তখন চলকের মানের প্রসারকে কয়েকটি সসীম উপপ্রসারে ভাগ করা হয়। এরূপ উপপ্রসারকে শ্রেণী ব্যবধান বা শ্রেণী প্রসার বলা হয় বা ক্লাস ইন্টারভ্যাল বলা হয়। তো ক্লাস ইন্টারভ্যালের ফর্মুলা কি? ক্লাস ইন্টারভ্যালের সূত্র হলো হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড নাম্বার অফ ক্লাস। হাইয়েস্ট ভ্যালু অর্থাৎ তোমাদের যে পরিসংখ্যানটা দেবে, অর্থাৎ যে কাজটা করতে দেবে, যে মান দিয়ে তোমাদের টেবিলটা করতে দেবে, সেই টেবিলের হাইয়েস্ট মান মাইনাস সেই টেবিলের লোয়েস্ট মান, আর এখানে তোমরা ক্যালকুলেশন করে যে শ্রেণীটা পাবে সেটা দিয়ে ডিভাইডেড করলে কিন্তু তোমরা এখান থেকে ক্লাস ইন্টারভ্যাল পেয়ে যাবে। যখন পরে আমরা ক্যালকুলেশন করব, এই ফর্মুলাগুলো তোমরা একটু দেখে রাখো, যখন পরে আমরা ক্যালকুলেশন করবো তখন তোমরা আরও খুব সহজে বুঝতে পারবে এই ফর্মুলাগুলো কীভাবে আমরা কাজে লাগাচ্ছি। এরপরে দেখো পরিসংখ্যান বন্টনের প্রকৃতি অনুযায়ী শ্রেণী ব্যবধান সমান বা অসমান 2 হতে পারে, অর্থাৎ ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল আর আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল। ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল কখন বলবো? দেখো যখন ক্লাসগুলির মধ্যে ইকুয়াল ভ্যালু থাকবে তখন তাকে আমরা কিন্তু ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল বলবো। কেমন? 4 আর 6-এর মধ্যে ইন্টারভ্যাল কত? 2। ঠিক দেখো 6 আর 8-এর মধ্যে ইন্টারভ্যাল কত? 2। আবার দেখো 8 আর 10-এর মধ্যে ইন্টারভ্যাল কত? 2। আবার দেখো 10 ও 12-এর মধ্যে ইন্টারভ্যাল কত? 2। অর্থাৎ দেখো এখানে সবার ক্লাস ইন্টারভ্যাল কিন্তু 2। এই জন্য একে আমরা কী বলছি বলো তো? ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল। আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল কেমন? দেখো যখন শ্রেণীর ব্যবধানের মধ্যে যে ইন্টারভ্যাল সেটা ইকুয়াল থাকে না, আনইকুয়াল থাকে। উদাহরণ দিলে তোমরা একটা উদাহরণ সহকারে দেখালে তোমরা আরও সহজে বুঝতে পারবে যে আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যালটা কেমন। এটা দেখো একটা আনইকুয়াল ক্লাস। কেন আনইকুয়াল বলছি? দেখো ক্লাস ইন্টারভ্যালগুলো এক নেই, মানে এখানে ক্লাস দেখো 5 আর 10-এর মধ্যে পার্থক্য কিন্তু 5। আবার দেখো 10 আর 12-এর মধ্যে পার্থক্য 2। 8 আর 18-এর মধ্যে 12 আর 18-এর মধ্যে পার্থক্য 6। আবার 18 ও 30-এর মধ্যে পার্থক্য কিন্তু 12। অর্থাৎ দেখো যে ক্লাস ইন্টারভ্যালগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু এক নয়, এই জন্য এটা আনইকুয়াল ক্লাস। যদি ইকুয়াল হতো তাহলে প্রত্যেকটার ক্লাস ইন্টারভ্যাল একই হতো। যেহেতু ক্লাস ইন্টারভ্যালগুলো আলাদা এই জন্য এটা আনইকুয়াল ক্লাস। তো তোমরা নিশ্চয়ই আনইকুয়াল ক্লাস বুঝতে পেরেছো। এছাড়াও দেখো ইকুয়াল আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল ছাড়াও আরও একটি ক্লাস ইন্টারভ্যাল কিন্তু আমরা দেখতে পাই, যেটি হলো ওপেন ক্লাস।
ওপেন ক্লাসটা আমাদের বুঝতে হবে, এক্সামে আমাদের ওপেন ক্লাস দিয়ে অনেক সময় ডাটা দিয়ে দেয়। ওপেন ক্লাসটা কি? দেখো, ওপেন ক্লাস হলো রাশি তত্ত্বের বন্টনের ক্ষেত্রে এমন অনেক শ্রেণী বা ক্লাস থাকে যেখানে ক্লাসগুলির মোর দ্যান বা লেস দ্যান হিসেবে চিহ্নিত করা থাকে বা মোর দ্যান লেস দ্যান উল্লেখ করা হয়। এই ধরনের শ্রেণী বা ক্লাসের ক্ষেত্রে ক্লাসকে খোলা শ্রেণী ব্যবধান বা ওপেন ক্লাস ইন্টারভ্যাল বলা হয়। উদাহরণ সহকারে আলোচনা করে দেখো, বুঝতে পারো তোমরা। দেখো, আগে আমরা যেমন এখানে একটা ক্লাস রাখছিলাম, এখানে দেখো লেস দ্যান 50 অর্থাৎ 50-এর নিচে, সেটা 50 থেকে 0 পর্যন্ত হতে পারে, অর্থাৎ লেস দ্যান 50 মানে 50-এর নিচে সেটা 50 থেকে 0 পর্যন্ত হতে পারে। এরপরে দেখো 50 থেকে 75, 75 থেকে 100। এরপরে দেখো মোর দ্যান 100, মোর দ্যান 100 হলো 100-এর অনেক বেশি, এবার কতটা বেশি আমরা জানি না, 100-এর থেকে অনেকটাই বেশি, অর্থাৎ এগুলো ওপেন ক্লাস, এগুলো বলা নেই কতটা বেশি, কিন্তু শুধু জাস্ট বলা হচ্ছে 100-এর বেশি, এই জন্য এগুলোকে আমরা ওপেন ক্লাস বলছি বা উন্মুক্ত শ্রেণী বলছি বা মুক্ত শ্রেণী বলছি। কেমন? এরপরে দেখো, আমাদের ক্যালকুলেশনের জন্য আমাদের ক্লাস লিমিট বের করতে হয়। ক্লাস লিমিটের ক্যালকুলেশন আমরা কীভাবে করব? দেখো, যখন পরিসংখ্যান বিভাজনের প্রতিটি শ্রেণী ব্যবধানের দুটি প্রান্তীয় মান নির্দিষ্ট থাকে, তখন তাকে কিন্তু আমরা শ্রেণী সীমা বলি। একে ব্যক্ত শ্রেণী সীমাও বলা হয় বা স্ট্যাটেড ক্লাস লিমিটও কিন্তু বলা হয়। এখানে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমার মান ও ঠিক তার পরবর্তী শ্রেণীর নিম্নসীমার মান আলাদা হয়। শ্রেণী ব্যবধানটা কেমন দেখো, বা ক্লাস লিমিটটা কেমন দেখো। ক্লাস লিমিট দেখো, কোনো একটা শ্রেণী 10 থেকে 29 পর্যন্ত, 29-এর পরে এখানে 30 থেকে কত হয়ে যাবে না 49, আবার 49 পরে 50 থেকে এখানে হয়ে যাবে 69, 70 থেকে এখানে 89, অর্থাৎ এটা কিন্তু ক্লাস লিমিট, অর্থাৎ যে ক্লাস যেখানে শেষ হচ্ছে জাস্ট তার পরের থেকে 10 থেকে 29 হয়েছে, জাস্ট তার পরের থেকে 30 থেকে শুরু হচ্ছে। এভাবে কিন্তু আমাদের ক্লাস লিমিট কিন্তু নির্ণয় করতে হয়। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যখন আমরা ক্যালকুলেশন করবো এই ক্লাস লিমিটটাও দেখবে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এরপরে দেখো, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা ভীষণ ক্যালকুলেশনের সময় বা ড্রয়িংয়ের সময় খুব ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেটা হলো ক্লাস বাউন্ডারি নির্ণয় করা। ক্লাস বাউন্ডারি কি আমরা প্রথমে একটু দেখে নিই। শ্রেণীবদ্ধ পরিসংখ্যান বিভাজনে যখন কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা যে মান দিয়ে শেষ হয় ঠিক তার পরবর্তী শ্রেণীর নিম্নসীমা ওই একই মান দিয়ে শুরু হয়, তখন তাকে কিন্তু আমরা ক্লাস বাউন্ডারি বলি। প্রকৃত অর্থে কোনো শ্রেণীবিভাগের শ্রেণী সীমাই হলো যথার্থ শ্রেণীসীমা বা অ্যাকচুয়াল ক্লাস লিমিট। কোনো শ্রেণীর ছোট মানের সীমানাকে লোয়ার ক্লাস বাউন্ডারি আর বড় মানের সীমানাকে আপার ক্লাস বাউন্ডারি বলা হয়। পরিসংখ্যার রৈখিক উপস্থাপনা যেমন মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, যেমন মিন, মিডিয়ান, মোড, মেজার অফ ডিসপারশন ইত্যাদির ক্ষেত্রে কিন্তু ক্লাস বাউন্ডারি ব্যবহার অপরিহার্য। তো ক্লাস বাউন্ডারি দেখো, ক্লাস বাউন্ডারি আর ক্লাস লিমিট আমরা একটু বুঝে নেব ভালো করে, কারণ এই দুটি বিষয় কিন্তু এক্সামে আমাদের খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো ক্লাস লিমিট থেকে ক্লাস বাউন্ডারিতে কীভাবে পরিবর্তন করতে হয় দেখো, নিজের সূত্রে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে আপার ক্লাস বাউন্ডারি ইকুয়ালস টু লোয়ার ক্লাস লিমিট মাইনাস ডি ডিভাইডেড 2, আর আপার ক্লাস বাউন্ডারি ইকুয়ালস টু আপার ক্লাস লিমিট প্লাস ডি ডিভাইডেড 2, যেখানে ডি কোনো শ্রেণীর নিম্নসীমার মান ও তার পূর্ববর্তী ঊর্ধ্বসীমা মানের বিয়োগফল। এখানে একটু সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, এইভাবে বললে তোমরা বুঝতে পারবে না, এইটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে এখানে দেখো ক্লাস ইন্টারভ্যাল রয়েছে এখানে 10 থেকে 29। এবার এখানে আপার ক্লাস হলো বড় মানটা অর্থাৎ 29, আর লোয়ার ক্লাস হলো ছোটো মানটা অর্থাৎ 10। এবার এখানে ক্লাস বাউন্ডারি আমরা কীভাবে করব, আপার ক্লাসের সঙ্গে আমরা মাইনাস 0.5 করে দেবো, অর্থাৎ 0.5 বিয়োগ করে দেবো। আর লোয়ার ক্লাসের সঙ্গে আমরা এখানে কী করব, লোয়ার ক্লাসের সঙ্গে আমরা 0.5 বিয়োগ করে দেবো। আর আপার ক্লাসের সঙ্গে কী করব, আপার ক্লাসের সঙ্গে আমরা 0.5 যোগ করে দেবো। এখানে এটাই ফর্মুলার থেকে এসে দেখো, লোয়ার ক্লাস লিমিট মাইনাস ডি ডিভাইডেড 2, অর্থাৎ এখানে যে ডিফারেন্স, এই দুই ক্লাসের মধ্যে যে ডিফারেন্স কত, 1কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যায় 0.5। এই জন্য দেখো 10-এর সঙ্গে যেহেতু লোয়ার ক্লাস, এর সঙ্গে আমরা 0.5 বিয়োগ করে দিয়েছি, আর আপার ক্লাস যেটা 29 তার সঙ্গে আমরা কি করেছি না 0.5 যোগ করে দিয়েছি। এইভাবে কিন্তু আমরা ক্লাস
বাউন্ডারি পেয়ে যাবে, অর্থাৎ ক্লাস লিমিট থেকে কিন্তু আমাদের এইভাবে কিন্তু ক্লাস বাউন্ডারি করতে হয়। দেখো এখানে লেখা আছে ডিফারেন্স, যেই যে আপার ক্লাস এখানে 30, যেটা ডিফারেন্স বের করি 30 থেকে 29 বিয়োগ করলে 1 হচ্ছে, 1কে আমরা 2 দিয়ে ভাগ করেছি, ওই জন্য এখান থেকে 0.5 পেয়েছি। এবার সেই 0.5টা একবার লোয়ার ক্লাসের সঙ্গে বিয়োগ আর আপার ক্লাসের সঙ্গে যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাব ক্লাস বাউন্ডারি। এভাবে কিন্তু আমাদের এক্সামে ক্লাস বাউন্ডারি অবশ্যই বের করতে হয়, বিশেষ করে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি বা ফ্রিকোয়েন্সি টেবিল তৈরির সময়। এরপরে দেখো পরিসংখ্যান বিভাজন সংক্রান্ত অন্য যে বিষয়গুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো হলো ক্লাস মার্ক অর মিড ভ্যালু। ক্লাস মার্ক অর মিড ভ্যালু আর মিড পয়েন্ট আমরা কীভাবে বের করব? কোনো শ্রেণীর ঠিক মাঝের মানটি হলো মধ্যবিন্দু বা মিড ভ্যালু। মিড ভ্যালুর ফর্মুলা কি? লোয়ার ক্লাস বাউন্ডারি প্লাস আপার ক্লাস বাউন্ডারি ডিভাইডেড 2। অর্থাৎ মিড ভ্যালু বের করতে গেলে এখানে যদি আমার মিড ভ্যালু বের করতে চাই তাহলে কী করবো আমরা? লোয়ার ক্লাস বাউন্ডারি কত? 9.5 প্লাস আপার ক্লাস বাউন্ডারি কত? 29.5। এই দুটোকে যোগ করবো, করে 2 দিয়ে ভাগ করলে যে মানটা বেরোবে সেটা হয় কিন্তু মিড ভ্যালু। এখানে আরেকটা জিনিস যেটা কাজে লাগে সেটা হলো ক্লাস উইথ বা সাইজ। কোনো একটা ক্লাসের উইথ বা সাইজ কত? নিম্ন শ্রেণীর সীমানা ও ঊর্ধ্ব শ্রেণীর সীমানা, অর্থাৎ আপার ক্লাস আর লোয়ার ক্লাস এর মধ্যে যে বিয়োগফল বা পার্থক্য বা ব্যবধান তাকে কিন্তু আমরা ক্লাস উইথ বলি। আপার ক্লাস বাউন্ডারি মাইনাস লোয়ার ক্লাস বাউন্ডারি সমান কিন্তু ক্লাস উইথ। অর্থাৎ এখানে দেখো ক্লাস উইথ কত হবে? এখানে দেখো আপার ক্লাস কত? আপার ক্লাস 29.5 মাইনাস যদি আমরা 9.5 করি তাহলে কিন্তু আমরা কী পাবো? ক্লাস উইথ পাবো। এরপরে দেখো পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি। পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি আমরা কী করে বের করি? কোনো পরিসংখ্যানের সাপেক্ষে কোনো শ্রেণীর ব্যবধানের পরিসংখ্যানকে শতাংশে প্রকাশ করা হলে তাকে কিন্তু আমরা পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি বলি, ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ অফ ক্লাস বলি। দেখো ফর্মুলা এখানে লেখা আছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস ডিভাইডেড টোটাল ফ্রিকোয়েন্সি ইন্টু 100। এইভাবে এই ফর্মুলা প্রয়োগ করলে কিন্তু আমরা পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। এখানে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যেটা হিস্টোগ্রাম করার সময় আমাদের করতে হয়। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কোনো শ্রেণী ব্যবধানের প্রতি একক শ্রেণীর দৈর্ঘ্যে যে পরিমাণ পরিসংখ্যান থাকে তাকে পরিসংখ্যানের ঘনত্ব বলে বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলে, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বলে। ফ্রিকোয়েন্সি ডেন্সিটির ফর্মুলা কি? ফ্রিকোয়েন্সি ডেন্সিটির ফর্মুলা হলো ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস ডিভাইডেড ক্লাস উইথ। অর্থাৎ কোনো একটা ক্লাসের ফ্রিকোয়েন্সি তাকে যদি ক্লাস উইথ দিয়ে ভাগ করি তাহলে আমরা কী পেয়ে যাই? আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি ডেন্সিটি পেয়ে যাই। দেখো এখানে কেবলমাত্র আনইকুয়াল ক্লাসের ক্ষেত্রেই, আবার তোমরা খেয়াল রাখো, কেবলমাত্র আনইকুয়াল ক্লাসের ক্ষেত্রেই ফ্রিকোয়েন্সি ডেন্সিটি নির্ণয় করা হয় এবং আনইকুয়াল ক্লাসের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি দিয়ে হিস্টোগ্রাম আর ফ্রিকোয়েন্সি পলিগন আঁকা হয়। এই জিনিসটা তোমরা একটু মাথায় রেখো। তো এই থিওরিটিক্যাল পোর্শনগুলো জানা একান্ত প্রয়োজন ছিল পরে আমরা যে স্ট্যাটিস্টিক্সের যে ক্যালকুলেশনগুলো করবো তার জন্য। তো আজ এই পর্যন্ত। এর পরে আমি পরের ভিডিও থেকে আমি এক্সামে যে ধরনের ক্যালকুলেশন আসে স্ট্যাটিস্টিক্সে, মূলত জিওগ্রাফি অনার্সে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা এই ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক থেকে আগের ভিডিওটা দেখে নিও, আর অবশ্যই চ্যানেলে তোমরা চোখ রেখো, পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখে নিও যদি তোমাদের সুবিধা হয় তাহলে। তো যদি কোথাও কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজ এই পর্যন্ত। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।